আমরা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব শর্ট ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় শর্ট ফর্ম নিয়ে। যেমন আমরা জানি যে সচরাচর যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি লিখি, আই এম, তাই না? আই এম, কিন্তু এটা ফর্ম কি হয়ে যাচ্ছে, আই অ্যাপোস্ট্রফ এম, আই এম, এটু আই এম, এটু আই এম। তাহলে আমরা এভাবে শর্ট করছি কিভাবে, ঠিক আছে? আশা করছি লেখা একটু দেখতে চিকন লাগছে কিনা, তারপর আপনারা বুঝে নেবেন। আই এম, ঠিক আছে? শর্ট ফর্মটা আমরা আজকে শিখব, এটা কিভাবে করা যায়। আসলে অক্সিলারি ভার্বগুলো আমরা শর্ট ফর্মে নিয়ে যাব, ঠিক আছে? অন্য কোনো মেইন ভার্ব বা মেইন ভার্বগুলো আসলে শর্ট ফর্ম করা যায় না, আমরা অক্সিলারি ভার্ব শর্ট ফর্ম করব, ঠিক আছে? এখন আই এম করলাম, ঠিক তেমনি আমরা এরকম করতে পারি না, ইউ ইউ আর, তাই না? ইউ আরকে আমরা কি করি, ইউ অ্যাপোস্ট্রফ কমা আর, শেষের দুইটা, ঠিক আছে? ইউ আর। এবার আমরা এভাবে করতে পারি, হি ইজ, হি ইজকে কি করতে পারি, হি ইজ, ঠিক আছে? আমরা কমিয়ে ফেললাম, লেখা আমাদের কমে গেল, ঠিক আছে? তো তাহলে আমরা কি দেখলাম, আই এম, ইউ আর, হি ইজ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই শর্ট ফর্মটা শিখে ফেললে যেটা হবে, এখানে কিন্তু শেষ না, আমরা আরও অক্সিলারি ভার্ব দেখব এবং সেগুলো কিভাবে এরকম শর্ট করা যায়। আসলে শর্ট করতে পারলে কিন্তু আমাদের লেখাটা সুন্দর হয় এবং ইংরেজির মানে একটা ওয়েট থাকে আলাদা। আপনি এইটা লিখলেও কিন্তু হবে, কিন্তু আপনি যদি এইটাতে করতে চান তাহলে আপনার লেখার ধরনটাও চেঞ্জ হলো। একটা যে কেউ লেখাটা দেখলে কিন্তু বলবে যে না, এর ইংরেজি জ্ঞানটা ভালো এবং সে খুব সঠিক ইংরেজিটা ব্যবহার করছে, ঠিক আছে? এটা কিন্তু খুব বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? বেশি করে এই অক্সিলারি ভার্ব ব্যবহার করার সময় এই ওয়েতে ব্যবহার করাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা সবাই প্রিফার করে, এইটার চেয়ে এটা প্রিফার করে। আপনি এটা লিখলে যে ভুল হবে তা না, এটা প্রিফার করে। সো আমরা আজকে দেখব যে এই ওয়েতে আমরা কিভাবে বাকি কাজগুলো করতে পারি। আমরা যেটাতে বলছিলাম যে আমরা আরও কিছু অক্সিলারি ভার্ব ব্যবহার দেখব এবং সেগুলো কিভাবে দেখেন। আমরা যদি এখানে লিখতে পারি উই আর, আমরা কিন্তু অ্যামিজার দেখেছি, তাই না? অ্যামিজার। এবার যদি আমরা দেখি আই হ্যাভ, তাহলে কি করব, আই হ্যাভ। এবার আর আমরা যেটা করব, আই, ঠিক আছে, অ্যাপোস্ট্রফ ভিই, আই হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন। আই হ্যাভকে আমরা কি করলাম, আই হ্যাভ। আপনার হচ্ছে হ্যাভের আমরা কি নিয়েছি, শেষের দুইটা, তাই না? অ্যাপোস্ট্রফ দিয়ে শেষের দুইটা। আপনারা খেয়াল রাখবেন যে এই ওয়েটা আমরা কীভাবে যাচ্ছি। এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমরা দুইটা শব্দ, দুইটা লেটার থাকলে একটা লেটার বসাবো, বা তিনটা বা চারটা থাকলে দুইয়ের অধিক থাকলে দুইটা বসাবো, তা না। এটা সার্টেন কোনো রুলস নাই, কিন্তু আমরা দেখব যে আসলে ইংলিশটা এভাবেই তৈরি হয়ে এসেছে। কোন অক্সিলারি ভার্বের কয়টা লেটার বসছে অ্যাপোস্ট্রফের পরে, এটা কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে যে এটা এভাবে লেখে। কারণ খুব বেশি কিন্তু অক্সিলারি ভার্ব নাই, যে কটাই আছে আমরা খুব এইভাবে নিজের মধ্যে গেঁথে নিব এবং এটা এইভাবে লেখে, সেই প্র্যাকটিসটা করে ফেললে এটার কোনো সমস্যা হবে না। আমরা চেষ্টা করব এই প্র্যাকটিসটা করার। তো এবার আমরা দেখি ইউ হ্যাভ, আই হ্যাভ ছাড়া কি কি থাকতে পারে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, তাই না? এভাবে কিন্তু হয়, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে? এছাড়া অনেক হতে পারে, আরও সাবজেক্টের পরে এরকম থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, তখনই আমরা অ্যাপোস্ট্রফ দিয়ে এরকম ভিই, এটাতে আই হ্যাভ বোঝাবে, ঠিক আছে? এরপরে থাকতে পারে হ্যাজ, তাই না? আমরা হ্যাজের কি থাকতে পারে, হ্যাজে থাকতে পারে হচ্ছে হি হ্যাজ। হি হ্যাজে আমরা কি দেবো, আমরা কিন্তু জানি যে হি হ্যাজ মানে হচ্ছে হি হ্যাজ, ঠিক আছে? কারণ এইটা কিন্তু আপনার আমরা যেটা দেখেছি যে এইটা যদি আপনি হ্যাজ দেন, এটা কিন্তু একটা এস দিলে এটাকে বোঝাবে হি হ্যাজ, ঠিক আছে? আপনারা দেখেছেন যে হি ইজের সাথে কিন্তু এস আছে,
এই হ্যাজের সাথেও আপনি এস দিয়ে আপনাকে হ্যাজ বোঝাতে হবে। এবং পরের যেই ইয়াগুলো আছে বিস্তারিত আরও যে সেন্টেন্সের পুরো, এটা তো পুরো সেন্টেন্স না, আরও বাকি অংশ নিয়ে কিন্তু বোঝা যাবে যে এটা হি ইজ বোঝাচ্ছে নাকি হি হ্যাজ বোঝাচ্ছে। ঠিক আছে, এটা এই জন্য এজ বসালেও আপনার ভয় পাবেন না যে এজ বসাইছি এটা আসলে হি ইজ নাকি হি হ্যাজ। বাকি সেন্টেন্সের বাকি অংশগুলোর উপর ডিপেন্ড করবে এসে এটা আসলে হি ইজ নাকি হি হ্যাজ। সো আপনারা আপাতত বোঝার স্বার্থে বুঝে ফেলেন যে হ্যাজের শর্ট ফর্ম হচ্ছে হি অ্যাপোস্ট্রফ এস, হি হ্যাজ। ঠিক আছে, হি হ্যাজ, তারপরে মাই ফাদার অ্যাপোস্ট্রফ এস, মাই ফাদার হ্যাজ। ঠিক আছে, আমরা কিন্তু ঠিক এইভাবে আগাচ্ছি। শুধু তাই না, আমরা যেটা দেখেছি হি হ্যাজ, তারপরে থাকতে পারে ইট হ্যাজ, তাই না? এটা থাকতে পারে ইট হ্যাজ, তাই তো, ইট হ্যাজ। তো আমরা এভাবে দেখেছি। আমরা এবার যদি আমরা দেখি যে খুব সহজে আমরা যেমন উড বা উইল থাকতে পারে, তাই না? উইল, উড আমরা জানি সেটা কীরকম। আমরা এটা একটু মুছে ফেলি। যেমন উইলের কি ফর্ম থাকতে পারে? উইলের আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাপোস্ট্রফ দিয়ে। আমরা এটা কি ব্যবহার করব দেখাই। হ্যাঁ, আই উইল। ঠিক আছে, দেখেন তো, আই এর পরে অ্যাপোস্ট্রফ ডাবল এল, আই উইল। আমরা উইল ব্যবহার করলে আমরা ডাবল এল ব্যবহার করব। শুধু এটা না, দে উইল। ঠিক আছে, দে উইল, হি উইল, তাই তো, হি উইল। তারপরে হচ্ছে ইট উইল। আমরা এভাবে উইলটা ঠিক এই ওয়েতে ব্যবহার করব। ঠিক আছে, আপনাদের আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। এবার যদি আমরা দেখি উড ব্যবহার করি, আমরা উড ব্যবহার করলে কি করব? আমরা উড জানি যে এই উড একটি শব্দ। এই উড অক্সিলারি ভার্বটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কি দেখব? আইডি উড। ঠিক আছে, আইডি উড। তারপরে এটা হতে পারে যে ইউ উড থাকতে পারে না? ইউ উড, তারপর ইউ উড। ঠিক আছে, ইউ অ্যাপোস্ট্রফ ডি, ইউ উড। ঠিক আছে, তারপরে থাকতে পারে দে উড। ঠিক আছে, হি উড। আরও মানে আপনি পার্সন হিসাবে যা যা ব্যবহার করতে চান, সাবজেক্ট কোনো সমস্যা নেই। আপনি উড ব্যবহার করতে চাইলে এখানে অ্যাপোস্ট্রফ দিয়ে ডি, জাস্ট ডি দিলে এটা উড হয়ে গেল। এই যে শর্ট ফর্ম দেখছেন, উইল আর উডের শর্ট ফর্ম কিন্তু এইভাবে আমরা ডাবল এল দিয়ে উইল করে ফেললাম। ঠিক তেমনি শুধু ডি দিয়ে আমরা উড করে ফেললাম। ঠিক আছে, এই শর্ট ফর্মটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন আরও। ঠিক আছে, আমরা এবার আরও কিছু দেখব। যেমন আমরা দেখেছি যে না, যে শুধু একটা এস দিয়ে কিন্তু আমরা হি হ্যাজ, তারপরে হচ্ছে হি ইজ, এস দিয়ে কিন্তু বোঝানো যাচ্ছে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, তাই তো, অথবা হি হ্যাজ এ কার, তাই না? তাহলে বলেন তো, এটা যদি এমন হয়, এটার শর্ট ফর্মটা কি লিখব? হি ইজ এ কার, তাই না? এটা কি হি হ্যাজ নাকি হি ইজ বলেন তো? এটা এই এসটা কি স্বার্থে ব্যবহার করা হয়েছে, কোন কাজের কারণে? এটা কিন্তু হি ইজ না, এটা হি হ্যাজ। কারণ এখানে এ কার, মানে একটা ব্যক্তি তো আর কার হতে পারে না, তাই না? তাহলে কিন্তু আমরা এই হি এর পরে এস দেওয়ার কারণে কিন্তু আমরা বুঝে ফেলেছি এটা হি ইজ, এটা হি হ্যাজ নয়। আবার ঠিক তেমনি এইটাকে যদি আমরা ইজ এ স্টুডেন্ট,
তাই তো, হিজ স্টুডেন্ট। এখন হি হ্যাজ স্টুডেন্ট, এটা কি হয়? এটা এইভাবে দিলে আমরা বুঝে ফেলবো যে ওইটা ইজ বোঝানো হয়েছে, ওটা হ্যাজ বোঝানো হয়নি, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু বুঝতে দুর্বোধ্য হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের শর্ট ফর্মটা এইভাবে লিখতে হবে এবং বাকিটা যারা ইংরেজি বোঝে তারা বুঝে নেবে। আপনি যেহেতু লিখতে পেরেছেন, আপনি বোঝেন যে আপনি কোন কারণে লিখলেন এবং এটা আসলে কেমন, অন্যরা লিখলেও আপনি বুঝে ফেলবেন। তো এই ধারাটা অব্যাহত রাখবেন বোঝার স্বার্থে। যেমন ইউ উড, যেমন হ্যাড থাকতে পারে, তাই না? যেমন হ্যাড, হ্যাডের অ্যাপোস্ট্রফ কিন্তু এরকম, ঠিক আছে? অ্যাপোস্ট্রফ ডি, হ্যাড। যেমন উড, উডের অ্যাপোস্ট্রফ ডি, আই উড, ঠিক আছে? হি হ্যাড, এই হ্যাডের অ্যাপোস্ট্রফ এটা অ্যাপোস্ট্রফ ডি, আর উডের শর্ট ফর্ম হচ্ছে উড অ্যাপোস্ট্রফ ডি, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। তারপর থাকতে পারে যে উই উড, দে উড, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? উই উড, দে উড, ঠিক আছে? আশা করছি বুঝতে সমস্যা হচ্ছে না। আমরা এই ধারায় কিন্তু অব্যাহত রাখবো। এই ধারাতে আমাদের বুঝে নিতে হবে যে আসলে শর্ট ফর্মগুলো ঠিক এইভাবে। তো আমরা এই যে এতক্ষণ দেখলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধকে আমরা এটা করে থাকি, তাই না? আমরা এবারে দেখব যে না বোধকে আমরা, কারণ নেগেটিভ সেন্টেন্সে আমরা এগুলো কিভাবে দেখতে পারি। আচ্ছা বলেন তো, যে হু ইজ আমরা ব্যবহার করি, তাই না? হু ইজ, যেমন দেখেন হু ইজ, তারপরে থাকতে পারে হু উড, ঠিক আছে? থাকতে পারে দ্যাট ইজ, তাই না? দ্যাট ইজ থাকতে পারে। তারপর থাকতে পারে হোয়েন ইজ, হোয়েন ইজ থাকতে পারে, তাই তো? তাহলে আমরা হু উইল থাকতে পারে। এগুলো যদি থাকে আমরা কিভাবে করব? আমরা জানি হু অ্যাপোস্ট্রফ ইজ, হু ইজ, হুড, হুড হয়ে গেছে না? দ্যাট ইজ, দ্যাট ইজ, আমরা কিন্তু এটার সাথে বিশেষ করে পরিচিতি আছে, তাই না? মনে হয়। তারপর হোয়েন ইজ, হোয়েন ইজ, হু উইল, বুঝতে পারছেন? আর পুরো সেন্টেন্স কিন্তু না, আমরা জাস্ট আমরা দেখছি যে আসলে এই অক্সিলারি ভার্বগুলোর শর্টটা আমরা কিভাবে করতে পারি। আমরা কিন্তু ঠিক এইভাবে শর্ট করব, ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে, যদি প্রশ্নবোধক দেখতে চাই তাহলে আমরা কি ধরনের প্রশ্নবোধক করতে পারি? He is not a good student, আমরা এটা জানি, তাই না? আমরা আবার এটাও জানি it is raining, এটাও জানি। he is not a good boy, it is raining, আমরা
ইট ইজ নট রেইনিং। আচ্ছা, আমরা নাবোধক করব, নেগেটিভ করব। এখন দেখেন যে হি ইজ নট এ গুড বয়, আমরা এটাকে শর্ট ফর্ম কি করব, হি ইজ এন টি। দেখেন তো চেনা যায় কি না, হি ইজন্ট, এটাকে উচ্চারণটা আমরা এটা করতে পারি হি ইজন্ট, তাই না, হি ইজন্ট। আপনারা চাইলে বলতে পারেন হি ইজ নট, সমস্যা নাই, কিন্তু শর্ট ফর্মটা আপনি দেখেন, যেহেতু এটা নেগেটিভ, হ্যাঁ বোধকে কী দেখেছি, হি ইজ, একটা অ্যাপোস্ট্রফ দিয়ে এস, কিন্তু নেগেটিভ কী করবো, হি আলাদা, এবার ইজও আলাদা, আর নটের কি করলাম, এনটি ব্যবহার করছি, এবং এন আর টি এর মাঝে শুধু অ্যাপোস্ট্রফ, ইজ দেখেন একসাথে কিন্তু, ঠিক আছে। আপনি চিন্তা করেন আমরা লিখলে কি করতাম, ইজ নট, আমরা কি করলাম, ইজ রাখলাম, আর নটের এন টি ইজের সাথে দিয়ে দিলাম, আর নট কেটে দিয়ে এন টি এর মাঝে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে দিলাম, তাই না। ঠিক এইভাবে আপনি যদি দেখেন, হি ইজন্ট এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, শর্ট হয়ে গেল না বাক্যটা। তাহলে আমরা এরকম বিশেষ করে অক্সিলারি ভার্ব আমরা এভাবে শর্ট করে নিব। ঠিক তেমনি ইট ইজন্ট রেইনিং, ইট ইজ নট রেইনিং। সো আমরা এইভাবে শর্ট করে ফেললাম, আশা করছি বুঝতে ভুল হচ্ছে না। এখন আমরা তাহলে ইজ নট করে ফেললাম, এবার দেখব আর নট, ঠিক আছে। দে আর নট ব্লা ব্লা ব্লা, কোনো সমস্যা নাই, আমরা দে আর নট, তাহলে আমরা কি করব, দে আর লিখলাম, এবার কি করব, এন টি, দে আর ঠিক থাকলো, এন অ্যাপোস্ট্রফ টি, দে আরন্ট, দে আরন্ট, দে আর নট, ঠিক আছে, দে আর নট। তাহলে আমরা শর্ট ফর্মটা এভাবে করলাম, উই আর নট, দেখছেন, উই আর নট। আমরা সহজে এটা দেখলাম না, খুব বেশি কষ্ট হচ্ছে বুঝতে সমস্যা, তাহলে আমরা দেখলাম যে আমরা আর নট ঠিক এইভাবে লিখলাম। এবার চাইলে আমরা এটা দেখতে পারবো, যেমন আমরা জানি যে নাবোধকের কি আছে, আই ডোন্ট, আই ডু নট, তাই না, আই ডু নট, কি ডু নটকে কিন্তু আমরা শর্ট ফর্মে কি বলে, ডোন্ট বলে থাকি। আই ডিড নটে কিন্তু আমরা ডিডেন্ট বলে থাকি, ডিডেন্ট, তাই না। আই হ্যাজ নট, সরি ইট হ্যাজ নট, ইট হ্যাজেন্ট বলে, এটা হচ্ছে স্পিকিংয়ের সময় আমরা যখন প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো তখন আমরা কিন্তু অ্যাকসেন্ট নিয়ে যখন কথা বলবো আমরা ওই প্যাটার্নে আমরা যাব, কিন্তু আপনারা অন্তত লেখার স্বার্থে কিন্তু আপনারা এইভাবে লিখে ফেলেন, এইভাবে লিখলে আপনার প্রোনাউন্সিয়েশন করতে সমস্যা হবে না। তাহলে আমরা যেটা দেখব যে আই ডু নট, আমরা এটা কি করে করতে পারি, আই ডু লিখলাম, বা এন টি, ঠিক আছে, একই কিন্তু নিয়ম, আমরা অক্সিলারি ভার্বটা লিখে ফেললাম, নাবোধকে অক্সিলারি ভার্ব ঠিক লিখে ফেললাম, এবার এন টি দিলাম, অ্যাপোস্ট্রফ দিলাম, ঠিক আছে, হি ডাজ নট, ইয়েস। আমরা এটা কি করব, এটা শর্ট ফর্ম আমরা জানি যে হি ডাজ লিখে ফেলি, ডাজ লিখলাম, এবার এন টি, হি ডাজন্ট, তাই না। ঠিক এইভাবে কিন্তু আমরা শর্ট ফর্মটা করে ফেললাম। শুধু তাই না, আমরা যদি দেখি হ্যাভ নট বা হ্যাজ নট, এটা কিন্তু আমরা আমাদের আছে, তাই না। তাহলে আমরা দেখতে পারি দে হ্যাভ নট, তারপরে হি হ্যাজ নট, এরকম থাকতে পারে, তাই না। তাহলে আমরা এটা কি করব,
দে দে হ্যাভ এন টি, তাই না? হ্যাভ লেখার পরে এন অ্যাপোস্ট্রফ টি, দে হ্যাভেন্ট, হি হ্যাজেন্ট, হ্যাজেন্ট করব, হি হ্যাজ, এবার এন অ্যাপোস্ট্রফ টি, হি হ্যাজেন্ট, তাই না? তাহলে হ্যাভেজটা হয়ে গেল। এবার যদি আমরা দেখি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার দেখতে পারি, তাই না? দে, আমরা জানি দের পরে কি হয়, দে ওয়ার, তাই না? দে ওয়ার নট, অথবা হি ওয়াজ নট, এটা হয়, তাই তো? দে এর সাথে ওয়ার আর হি এর সাথে ওয়াজ, এটা হয়ে থাকে আমরা জানি। তাহলে দে ওয়ার নট, এটাকে কি করব, দে ওয়ার এন টি, ওয়ার বানান করার পরে এন টি লিখে ফেললাম। এবার হি ওয়াজ নট, তাই তো? হি ওয়াজ নট, তাহলে আমরা দিব হি ওয়াজ এন টি, হি ওয়াজ নট। খুব সহজ না? আমরা কিন্তু এইভাবে শর্ট ফর্ম করব কিন্তু, তাই ঠিক আছে? এবার আমরা তো যাব হচ্ছে, আমরা ডিড নটটা দেখব। ডিড নটটা দেখেছি আমরা, ডিড নটটা দেখতে হবে, শুড নট দেখতে হবে, মাস্ট নট দেখতে হবে। আই ডিড নট গো, আই ডিড নট গো, আমরা এটা কি করব, আমরা এটা করতে পারি। তারপর অথবা আই শুড নট, হি মাস্ট নট, হি মাস্ট নট থাকতে পারে, তাই না? হি মাস্ট নট থাকতে পারে। উইল নট থাকতে পারে, তাই না? দে উইল নট, সরি, দে উইল নট। আমরা এগুলো কিভাবে করবো আমরা দেখব, ঠিক আছে? তো আই ডিড নট, আই ডিডেন্ট, আই ডিডেন্ট, এরপরে হচ্ছে আই শুডেন্ট, তাই না? আই শুডেন্ট, শুডের পরে এনটি, তারপরে হি মাস্ট নট, হি মাস্টন্ট, এনটি, মাস্ট নট। দে উইল নট, তাহলে আমরা কি করব, দে, এবার দেখেন, এবার যে আপনি উইল দিয়ে এনটি দিবেন তা কিন্তু না, এটার একটু ভিন্ন ধারা আছে। আমি আগেই বলেছি এটা কিন্তু স্পেসিফিক, আসলে রিজন সেভাবে নাই, রুলস নাই। ইংলিশ জাতি যেভাবে ইংলিশ গ্রামার তৈরি করছে আমাদের সেভাবে শিখে নিতে হবে। আমরা জানি যে উইল নট বসবে হচ্ছে ঠিক এই ধারাতে, ওন্ট, ঠিক আছে? দে ওন্ট, WONT, ওন্ট। আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে ওন্টটা আমরা কীভাবে লিখলাম। কিছুটা একটু আনকমন থাকতে পারে, সেটা আপনারা আপনাদের ধারায় বুঝে নিতে হবে এবং অন্তত এটা আপনাকে বারবার ব্যবহার করতে হবে, লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। বলার সময় বলতে পারেন দে ওন্ট, দে উইল নট না বলে বলবেন দে ওন্ট, আই ওন্ট, ইউ ওন্ট, ইউ উইল নট বলার পরিবর্তে আমরা বলবো ইউ ওন্ট, ঠিক আছে? এটা এই ধারাটা আমরা বজায় রাখবো, তাহলে আমরা যেটা হবে আমাদের ইংরেজি বলতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা কিন্তু এইভাবে এই জিনিসটা করলাম, ঠিক আছে? এবার আমরা দেখব আমরা যে প্যাটার্নে আমরা কাজ করছি, আশা করছি আপনারা বুঝতে সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝেছো। আমি আসলে আজকের ক্লাসে দেখলাম হচ্ছে ভার্বের শর্ট ফর্ম, অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম।
হ্যালো বন্ধুরা, তো এই ছিল আজকের মতো। আজকে আমরা অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম দেখেছি। আশা করছি আপনাদের কিন্তু বুঝতে খুব সমস্যা হয়নি, এবং এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি যত সেন্টেন্স লিখবেন ইংরেজিতে, এই সেন্টেন্সে যদি এরকম অক্সিলারি ভার্ব থাকে, আপনারা দেখলেন যে অক্সিলারি ভার্ব মোটামুটি আমি প্রত্যেকটা অক্সিলারি ভার্ব নিয়ে আলাপ করার চেষ্টা করেছি। আপনি এই ধারাতে এই অক্সিলারি ভার্ব ব্যবহার করার সময় আপনি অবশ্যই ওই শর্ট ফর্মগুলো লেখার চেষ্টা করবেন, ওইভাবে বলার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনার মধ্যে ইংরেজি যে লেভেল, এইটা কিন্তু আর একটু আপডেট হবে। এবং এইভাবে কিন্তু আপনি নিত্য নতুন ইংরেজির গ্রামার বা ইংরেজি বলার ধরন, লেখার ধরন যদি একটু পরিবর্তন নিজের মধ্যে আনেন, আশা করছি আপনার নিজের ইংরেজির জায়গাটা ভালো তৈরি হবে, এবং আপনি যে ইংরেজি শিখছেন এটা আপনি নিজের মধ্যে বুঝতে পারবেন। কারণ এই চেঞ্জেসগুলো গতদিনও ছিল না, আজকে শিখলেন বা আগামীতে এর চেয়ে বেটার কিছু শিখবেন। এইভাবে ধীরে ধীরে শিখে যাবেন। এবং যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন ইতোমধ্যে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেননি, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনার শ্রম বিফলে যাবে না। আর চ্যানেলের সাথে থাকুন। আশা করছি নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাচ্ছেন আপনারা। প্রতিটা জিনিস চেক করবেন, এবং কোনো কিছু যদি জানার থাকে আপনার, যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি বা এই ধারাতে এই বিষয়ে কোনো টিউটোরিয়াল যদি বানান, মানে আপনাদের চাওয়ার উপরে ডিপেন্ড করে আমি টিউটোরিয়াল বানাবো। তো আগামী দিন আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।